আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ যেই মেস ক্রিয়েট করেছে, এর মধ্যে 17 জন মানুষ যারা উপদেষ্টা, আমার মনে হয় 17 জন, 16 কিংবা 17 জন যত জনই হোক, তারা তো পলিটিক্যাল না, এবং দে আর ট্রাইং দেয়ার হার্ট এন্ড সোল, কিন্তু এট দ্য সেম টাইম দ্য চ্যালেঞ্জেস আর ইনসারমাউন্টেবল। এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করা আপনি চাইলেও পারবেন না। বাংলাদেশের যে পরিস্থিতি এখন, আমি ব্যক্তিগতভাবে যত খারাপ অবস্থাই হোক, আমি এর মধ্যে আশা দেখতে পাই এই কারণে, কারণ আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশের মানুষকে যদি স্বাধীনতা দেওয়া যায়, তার উপর যদি কেউ চেপে না বসে, বাংলাদেশের মানুষের কিন্তু সমস্যা সমাধান করার ক্ষমতা অসীম। এবং ওই জিনিসগুলো আমি সবসময় দেখেছি যে আমরা খুব ব্রাইট না, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমাদের মধ্যে মানে জীবনী শক্তি, মানে প্রাণ শক্তি। আমি জাস্ট আপনার আগের ওই প্রসঙ্গটায় আসি আর কি, মানে উপদেষ্টাদের কথা বললেন তো, মানে আমার ফ্রাস্ট্রেশন আছে এবং আমি তো সেটা প্রকাশ করি। হ্যাঁ, ধরেন এটা ঠিক যে তারা পলিটিক্যাল না, এবং এটাও ঠিক যে নন পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল লোকজনদেরকে, পলিটিক্সের বাইরের লোকজনদেরকে নেওয়া হয়েছে। কিন্তু ধরেন যে খুব কম্পিটেন্ট লোক পলিটিক্স করেন না এরকম লোক কি নাই, ছিল না যাদেরকে নেওয়া যেত? আমি এক্সাম্পল দিই, আমি আসলে নাম ধরে এক্সাম্পল দিতে চাই না, কারণ এতে ওনাদেরও বিপদ হয়, আর মনে করে যে বোধহয় আমি ওনাদের কথা বলছি, তা না। ধরেন বদিউল আলম মজুমদার, আমি কিন্তু আশা করেছিলাম যে বদিউল আলম মজুমদার এই উপদেষ্টা পরিষদে থাকবে। হ্যাঁ, এবং উনি তো লড়াই করেছেন এবং ফ্যাসি বিরোধী লড়াইয়ের সাথে যুক্ত ছিলেন, ইন্টেলেকচুয়ালি যুক্ত ছিলেন, ওনার বয়স বিবেচনায় দারুণ কাজ করেছেন। তারপরে ধরেন আমরা মনে করি যে আর্মি মনে করে যে আমাদের আর্মির তরফ থেকে কেউ না কেউ থাকবে, এবং আর্মির তো কয়েকজন আছেনই। কিন্তু আমার মনে হয় যে ধরেন আর্মিতে যদি আমি আর্মি অফিসারদের দেখি, সৈনিকদেরকে দেখি, আর্মির মধ্যে খুব ভালো, মানে খুব প্রমিনেন্ট ফিগার যদি আমি বলি এক্স আর্মি অফিসারদের মধ্যে, এটা নিঃসন্দেহে আইকেবি, ইকবাল করিম ভুইয়া। তো মানে উনারা কেন না, মানে আমরা কেন ওনাদের সার্ভিসটা নিলাম না? হ্যাঁ, এই প্রশ্নগুলো আমার আসে আর কি। হ্যাঁ, এখানে আমি সব কথা বলতে পারবো না। না, ঠিক আছে, আমি যাচ্ছিও না ওই জায়গায়, আমি ওই জায়গায় যাচ্ছিও না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা বেস্ট মাইন্ড গুলোকে এক জায়গায় করলাম না? এটাই হচ্ছে বেস্ট মাইন্ড এক জায়গায় আনলেও হতো না, এটা আমি বেটার হতো কিনা, মানে হতো না তো একটা জিনিস, কিন্তু এর চেয়ে বেটার ফাংশন করতো কিনা, সেটা হচ্ছে আমার কথা। না, করতো না। তাই আমি কেন মনে করি ভাই, যে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস আন্ডার এস্টিমেট করি, যে আমাদের রট কোন পর্যায়ে, এই ব্যাপারে কিন্তু আমাদের অনেকেরই ধারণা নাই যে অ্যাকচুয়ালি একটা ফাংশনাল স্টেট আর ডিসফাংশনাল স্টেটের যে প্রবলেম, মানে লেভেলটা কোথায়, এটা আমরা অনেকেই পুরোপুরি বুঝতে ব্যর্থ হই। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাকে। বলেন। এই পরশুদিন কিন্তু তার আগের দিন আমার ছোটবেলার এক ডিবেট করার এক ছোট ভাই, ও অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করেছে। তো ও বলছিল যে ভাইয়া দেখেন, ওর বাবা হচ্ছে গিয়ে পাবলিক সার্ভেন্ট, বাংলাদেশে ছিলেন। তো ও বলছে যে ভাইয়া দেখেন, আমি জিজ্ঞেস করলাম যে কেন আর চলে আসলাম। তো সে বলছে যে তার ওর ছেলেটার সাথে ছিল, তো ইজ ইন ইয়ার 8, এবং বাংলাদেশের একটা ভালো স্কুলে পড়াশোনা করতো, সেটা হচ্ছে কি আইডিয়াল স্কুলে, মানে অ্যাটলিস্ট আমাদের সময় আইডিয়াল ঢাকা শহরের একটা টপ স্কুল ছিল। তো ওর মুখে আমি শুনছি যে ও ইয়ার 8-এ পড়ে, এখন পর্যন্ত অ্যালজেব্রা কি জানে না। জাস্ট ইমাজিন দিস, ইয়ার 8-এ পড়ে অ্যালজেব্রা কি জানে না, কোনোদিন অ্যালজেব্রা করে নাই। এবং ওই ছেলে বলছিল যে 6 মাস, এই জুন মাসের দিকে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা ছিল। হাফ ইয়ারলি পরীক্ষায় যে প্রশ্ন, পরীক্ষার আগের দিন ইউটিউবে প্রশ্ন ফাঁস হতো। জাস্ট ইমাজিন, স্কুলের পরীক্ষা, ইউটিউবে প্রতিদিন রাত 10টার সময়। আবার ও বলছে যে অঙ্কের পরীক্ষা আগে, এটা আবার আগেও, মানে 10টা-11টার দিকে না, অনেক মানে তারা খুব কনসিডারেট ছিল যে মানে 9টা-10টার দিকে তারা কোয়েশ্চেন আউট করে দিত। আবার টিচার আবার যাতে বেশি মনিটাইজ করা যায়, সেজন্য এক পাতা একটা ভিডিওতে দিত। হ্যাঁ, এবং প্রশ্নের উত্তরও ওই মানে ইউটিউব ভিডিওর মধ্যে থাকতো। এটা হচ্ছে ইয়ার 8-এর অবস্থা। সর্বনাশ, মানে
ইয়ার না, ঠিক আছে। ঠিক আছে, আমি আরো কয়েকটা উদাহরণ দিব আপনাকে, এটা আচ্ছা। দর্শকদের শোনা দরকার। ইয়ার 7-এ হ্যাঁ, পরীক্ষায় এসছে যে আপনার কি জানি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত বন্ধুর জন্য কিভাবে মোনাজাত করতে হয়, হুম এটা হচ্ছে গিয়ে পরীক্ষার প্রশ্ন। হুম আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুলের মামাকে টাকা দিতাম কোন সময়? আমরা যখন স্কুলে ছিলাম, স্কুলের মামাকে টাকা দিত যদি কেউ গাঁজা খেয়ে ধরা পড়লো, সিগারেট খেয়ে ধরা পড়লো, যাতে প্রিন্সিপালের কাছে না পৌঁছায় হুম সেজন্য ওই মামাকে টাকা দিত। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। আমি ক্যাডেট কলেজ যেটা দেখি নাই, কিন্তু তবু আমি জানি যে এই ধরনের ঘটনা ঘটতো। হুম ওরা টাকা দেয় ফুটবল খেলার জন্য। মানে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন যে আমরা একটা বিপদ আটকানোর জন্য স্কুলের মামাকে টাকা দিয়েছি, তাও এটা রেগুলার না। হুম। আর এরা টাকা দেয় স্কুলের তার যেটা রাইট, তার যেটা রাইট সেটা করার জন্য সে টাকা দিচ্ছে, সেটা এক্সারসাইজ করার জন্য সে টাকা দিচ্ছে। এটা হচ্ছে কি স্কুল কলেজে। আপনি যে মিলিটারির কথা বলেন, যে মিলিটারি থেকে কেন আইকেবি কে নেওয়া হয়নি, কিংবা এফিশিয়েন্ট অফিসারদেরকে কেন নেওয়া হয়নি, আমাদের ভাই ধারণা নেই যে মিলিটারির কি অবস্থা। এগুলো আমি বলতে চাই না, তারপরেও একটু বলা দরকার। আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যে একটা ব্রিগেডিয়ার যদি ডাকাতিতে মানে পার্টিসিপেট করে, ব্রিগেডিয়ার তাও আবার ইউনিফর্ম পরে, ইউনিফর্ম পরে, ইট ইজ জাস্ট আমি কালকে যখন স্বামী আমাকে ফোন করে বলল ঘটনাটা, আমি তো মানে এটা কি মানে সর্বনাশ। একটা এয়ারফোর্সের একজন অফিসার সৈনিকের থেকে 90,000 টাকা ঘুষ খাবে। আমি বলতে চাচ্ছি না, আমি নামটা নাই বলি, এগুলো বলাটা ঠিক না। এখন দেখেন, এটা হচ্ছে কি একদিক করাপশনের দিক, অন্য দিক দেখেন যে কোন লেভেলে। আমি তো আরো শুনেছি আর কি, স্বামী তো আমাকে বলেছে, হ্যাঁ স্বামী তো বলেছে যে মানে কমান্ডিং পজিশনে সেক্সুয়াল অ্যাডভান্টেজ নেওয়া, এটা তো ইট ইজ জাস্ট আনথিঙ্কেবল। মানে একটা জেনারেল লেভেলের লোক, মানে আমি জাস্ট নাম বলছি না, তার মেয়ের থেকে কম বয়সী র্যাঙ্ক পাওয়া মেয়েদের সে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। এটা জেনারেল। হ্যাঁ, মানে আপনি যদি ল্যাটিন আমেরিকার উপন্যাসগুলো পড়েন, ওখানে তো আসলে এই জিনিসগুলো প্রায় আসে। ওখানে যে জিনিসগুলো আসে, যে জেনারেলদের যে সেক্সুয়াল প্রক্লিভিটি, এটার যে যারা কি বলবো, যে সমস্ত মেয়েরা এটা শিকার, তারা কিন্তু আমি যতদূর মনে পড়ে যে এরা কিন্তু কেউ মিলিটারির লোক না। হ্যাঁ, আমাকে মানে আমার বাবাদের মানে একজন ফিমেল মিলিটারি অফিসার। ও আচ্ছা, বুঝতে পারছেন, মানে আমি যে সমস্ত জায়গায় পড়েছি, এমনকি মানে এখানে বলি, যেহেতু এটা টেলিভিশন নাম, যে আমাদের বাবাদের কন্টেম্পোরারি অফিসারদের কাছে আমি এই জিনিসটা অনেকের কাছে শুনেছি, যে আমাদের একজন পেশার সাহেবের তো আসলে এই ব্যাপারে বেশ দুর্নাম ছিল। কিন্তু আচ্ছা, এটা আমার কথা না, স্ট্রিক্টলি ওনাদের কথা। আমি এটার সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না, যা আমি শুনেছি আমি সেটাই বলছি। যে তারা একটা কথা বলতেন, যে এরশাদ সাহেব কিন্তু কখনোই কোনো মিলিটারি অফিসারের ওয়াইফদের সাথে কখনোই কোনো অ্যাডভান্সমেন্টের দিকে যাননি, রাইট? সেই ব্যাপারে উনি অত্যন্ত সুনাম আছে না। হ্যাঁ, এখানে দেখেন, আর আমাদের দেশের এখনকার জেনারেলরা ফোর্সের এগুলো বলা খুব ডিফিকাল্ট। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। মানে ধরেন যখন বিডিআর কার্নেসটা হলো, তো ওই সময় আমি পপুলারে, আমি তো আমার অফিস কিন্তু জাস্ট ওই রাস্তাতেই, হ্যাঁ পপুলারের যে অফিস আছে ওই রাস্তাতেই, মানে কয়েকটা ব্লক পিছনে কিন্তু ঘটনাটা ঘটছে আর কি। তো যখন এই সমস্ত ডেড বডি গুলো বেরোচ্ছে, ইয়ে হচ্ছে এবং সমস্ত স্টোরি গুলো বেরিয়ে আসছে, ওই সময় আমাদের HR ম্যানেজার ছিল এক্স আর্মি অফিসার, একজন এক্স মেজর আর কি, খুব ভালো ছেলে। এখন হংকং এ থাকে বোধহয়, এখন স্ট্যান্ডার্ড চার্টার্ডে কাজ করে। তো ও আমাকে বলছে এসে যে স্যার, আপনি জানেন যে একজন আর্মি অফিসার সে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইয়ে করে প্রোটেক্ট করতে চায়, সেটা হচ্ছে যে ডিগনিটি,
Of course. মহিলাদের ডিগনিটি, আর্মি অফিসারদের ডিগনিটি, আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি, এইটা তার কাছে 1 নাম্বার প্রায়োরিটি। হ্যাঁ, এবং আপনি কখন আমাকে অবশ্যই বলতে যে আপনি কখনোই দেখবেন না যে আর্মি অফিসারের ওয়াইফকে কোনোভাবে অসম্মানিত করেছে কেউ, সেটা একজন আর্মি অফিসার মেনে নেবে, কখনোই মেনে Absolutely নেবে। not. এবং সেইটা ছিল, এটা বেশি দিন আগের কথা না, 2008 সালের ঘটনা। হ্যাঁ, If you can't protect your wife, how would you protect the country? মানে এটা একটা অবাস্তব বিষয় না, এবং মানে এই ভ্যালুস গুলো এবং জাস্ট 16 বছরের মধ্যে এটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। অ্যাবসলিউট ধ্বংস করে ফেলেছে। এখন একজন, এটা তো হচ্ছে আর নন প্রফেশনালিজম কোন পর্যায়ে গিয়েছে দেখেন, একজন এয়ারফোর্স চিফের মেয়ের বিয়ে হবে, সেই মেয়ের বিয়েতে এয়ারফোর্সের অফিসারদেরকে নাচানো হবে, অফিসারদেরকে, সার্ভিং অফিসারদেরকে নাচানোর জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে। Is this how we should run our institutions? হাসিনা যে আমাদের কি ধ্বংস করেছে, এটা না মানুষ মানে বুঝতে পারে না, যে আমাদের পুরো সোশ্যাল ফ্যাব্রিক ধ্বংস করে ফেলেছে। একদম ওটা তো আমরা বুঝতে পারতাম, সোশ্যাল ফেব্রিকটা যে ধ্বংস করেছে, এটা ইভেন আমরা কিন্তু অনলাইনেও বুঝতে পারতাম। ধরেন এই যে মানে মুরব্বীদেরকে সম্মান করতে হবে, হ্যাঁ, এইটা কি আমাদেরকে কেউ শিখিয়েছে? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। সেটা হচ্ছে যে তখন আমি কেবল আজিজুল হক কলেজে ভর্তি হয়েছি, মানে স্কুল থেকে পাশ করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো তখন তো সবারই একটু নতুন নতুন হিরোইজম হয় আর কি। তো রিক্সায় আমরা একটা জায়গায় গেছি আর কি, 3 জন চড়ে একটা জায়গায় গেছি, এবং রিক্সাওয়ালা এটা পছন্দ করেনি যে আমরা 3 জন চড়বো, কারণ টানতে কষ্ট হচ্ছে। এবং নামার সময় আমরা ইউজুয়াল যেটা ভাড়া সেটা ওনাকে দিয়েছি, এবং উনি এটা অ্যাকসেপ্ট করবেন না। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতেন আমি ওনাকে উনি করে বলছি কেন, এটা আমি পরে ব্যাখ্যা করছি। তো অ্যাকসেপ্ট করবেন না, এবং উনি বললেন যে দেখেন আপনারা তো 3 জন চড়ছেন, হ্যাঁ, আমার টানতে কষ্ট হয়েছে, হ্যাঁ, তো আপনি যদি ওই ভাড়াটাই দেন, সেটা খুবই ন্যায্য কথা বলছেন, যে আপনি যদি ওই ভাড়াটাই দেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হলো না। তো এটা আমাদের গায়ে লাগলো, হ্যাঁ, আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবে, এটা তো আমাদের ইগোতে লেগেছে আর কি। এবং ভাড়া না দিয়ে একটু দুর্ব্যবহার করা হয়েছে ওই ভদ্রলোকের সাথে, রিক্সাওয়ালার সাথে। তো যাই হোক, তারপরে আমরা কাজটা সেরে আমি বাসায় ফিরছি। বাসায় ফিরে দেখি আমার বাবা অগ্নিমূর্তি হয়ে আছে, কারণ ওই রিক্সাওয়ালা যে বাবার কাছে কমপ্লেন করে দিচ্ছে, এবং যা পিটুনি দিল সেদিন বাবা। হ্যাঁ, মানে আপনি তাহলে চিন্তা করেন যে একজন রিক্সাওয়ালা, হ্যাঁ, সে একটা পাড়ার একজন মুরব্বীর কাছে তার ছেলের ব্যাপারে কমপ্লেন করতে পারে, এবং এই কমপ্লেনটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয় এবং সেইটার একটা ব্যবস্থা করা হয়। এবং আমার ওই যে সেই দিন যে শিক্ষাটা হলো, হ্যাঁ, সেই শিক্ষা তো আমি এখনো ভুলিনি। এই সোশ্যাল ভ্যালুজ তো নষ্ট হয়ে গেছে। এগুলো সোশ্যাল ভ্যালুজ, এগুলো খুব ভেরি ইম্পর্টেন্ট থিংস। মানে দিস ইজ আমাদের যে জীবন, আমরা যেটা বলি না 1000 বছরের, মানে কিছু বুলশিট কথা আছে না, 1000 বছরের ঐতিহ্য, কিন্তু আমাদের একটা পার্টিকুলার ওয়ে অফ লাইফ আছে, দ্যাট ইজ ট্রু। এবং এটা কিন্তু টাইমলেস না হলেও এটার মধ্যে টাইমলেসনেস আছে, অন্যভাবে আছে। মানে এটা দীর্ঘদিনের ঐতিহ্য। আমাদের দেশের যে আদাব মানুষের সাথে, হিন্দুস্তানি মুসলমানের যে আদাব, এটা কিন্তু খুব একটা, আমি শুধু হিন্দুস্তানি মুসলমানের কথা বলছি না, আমি হিন্দুদের মধ্যেও এই আদাবটা ছিল, এবং এই আদাবটা সমাজ থেকে নাই হয়ে গেছে। এবং আমি ইন্ডিভিজুয়ালি বেয়াদব মানুষকে সহ্য করতে পারি না। হ্যাঁ, বেয়াদব মানুষ সহ্য করতে পারি না, কারণ হচ্ছে যে মানে আমি নিজে, কেউ যদি আমাকে ফেসবুকে এসে ঠাস করে তুমি করে কথা বলে, আমি তাকে ব্লক করে দিই। কারণ আমাকে মানে আই লাইক দ্যাট থিং, যে ওল্ড ওয়ে, যে আমি একজনকে সবাইকে আপনি করে বলি, আই এক্সপেক্ট যে আপনি আমাকে আপনি করে বলেন, এবং আপনি যদি আমার বড় হন তাহলে আপনি আমাকে তুমি করে বলুন, দ্যাটস ফাইন। কিন্তু এই যে আমাদের সমাজের যে আধুনিকতার নামে, কিংবা এটা আসলে আধুনিকতা না, এটা মানে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেলে আমাদের কোনো যে নর্মস থাকে সোসাইটি, সেটা সবার আগে আঘাতপ্রাপ্ত হয়। এটা আঘাতপ্রাপ্ত হয় কেন? কারণ হচ্ছে কি, আমাদের সমাজে কিছু চুক্তি আছে, এই চুক্তির মধ্যে কিন্তু এই চুক্তিগুলো কিন্তু আমরা ইনহেরিট করি। এই যেমন এই চুক্তিটা আসলে আমি বানাইনি, এটা আমার
বাবা দাদা তাদের এটা দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে দীর্ঘদিনের সোসাইটি, আমরা কিন্তু একটা সুফল ভোগ করি। আমার তো কোনো রাইট না এই সুফল এই জিনিসটাকে ধ্বংস করা। এই জিনিসটা যদি আমি আমার সন্তানকে দিয়ে যেতে পারি, এটার সুফল সেও ভোগ করবে। এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যালুজ, যেটা আমাদের পরের জেনারেশনকে দিয়ে যেতে হবে। এবং এই যে দিয়ে যাওয়ার এই জায়গাটাকে গত 15 বছরে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, যে সব জায়গায় আপনি অযোগ্য মানুষকে লয়্যালটির দোহাই দিয়ে উপরে উঠিয়েছে, এবং এই লোকগুলো সমাজের প্রতিটা জায়গায় বেয়াদবির এবং সব জায়গায় ধ্বংস করে ফেলেছে সব জিনিস। এবং এই যে আমাদের আজিজি, এই যে মানুষের সাথে একটা মানুষের যে একটা ভালোবাসার সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্কটা নাই হয়ে গিয়েছে। এবং এইটার উৎকট বহিঃপ্রকাশ এখন আমরা সমাজের যেহেতু আমরা এখন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার কারণে আমরা এর উৎকট বহিঃপ্রকাশ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এবং দেখতে পাবো। একটা উদাহরণ হচ্ছে কি, আপনি যে কথাটা বললেন যে বয়োজ্যেষ্ঠদেরকে যে সম্মান, এই সম্মানটা এখানে একটা শর্ত আছে। বয়োজ্যেষ্ঠের একটা শর্ত আছে যে আপনি আপনার সম্মানটা রাখবেন। আপনি এখন শেখ হাসিনা তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, আমি তো তাকে সম্মান করি না। কারণ হচ্ছে যে কেন সম্মান করি না, কারণ তিনি যে সোশ্যাল যে কন্ট্রাক্ট, এটা দ্বিপাক্ষিক। আপনি যদি সম্মান রাখেন, আমি অবশ্যই আপনাকে সম্মান করব। হ্যাঁ, এবং আপনি যদি আমার পক্ষের মানুষ নাও হন, তাহলেও আমি এই সম্মানটা আমি মনে করি যে আমার আদর্শ যদি আপনি শেয়ার না করেন, তাহলেও আপনি এই সম্মান অবশ্যই পাবেন। কিন্তু আপনি যদি আমার দেশের মানুষকে খুন করেন, আপনি যদি আমাদের দেশের প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেন, তখন আপনি সেই সম্মানের হকদার থাকেন না। এখন ওই জিনিসটা কিন্তু বাংলাদেশে 15 বছরে প্রতিটা ইনস্টিটিউশন, প্রতিটা জায়গায় এমন ভাবে ধ্বংস হয়েছে। এটা মানে রাষ্ট্রীয় ইনস্টিটিউশন এবং সোশ্যাল ফেব্রিক, সোশ্যাল ভ্যালুজ সবকিছু ধ্বংস হয়েছে।